হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই ক্লাসে ওল্ড ইংলিশ পিরিয়ড নিয়ে ডিটেইলসে আলোচনা করব। এর আগের ক্লাসে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সমস্ত পিরিয়ড ডিভিশনগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করেছিলাম। যারা যারা সেই ভিডিওটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে। ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তাহলে তোমাদের আজকের এই ক্লাসটি বুঝতে সুবিধা হবে। তো দেখো, ওল্ড ইংলিশ পিরিয়ড এর টাইম স্প্যান হচ্ছে 450 এডি টু 1066 AD। এই ওল্ড ইংলিশ টাইম পিরিয়ড নামটা কেন? কারণ ইট ইজ দ্য আর্লিয়েস্ট পিরিয়ড ইন দ্য হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার, দ্যাট ইজ ওয়াই ইট ইজ রেফার্ড টু অ্যাজ দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। যেহেতু সব থেকে প্রাচীন সময়কাল এটা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের, তাই এটাকে ওল্ড ইংলিশ পিরিয়ড বলছে। এছাড়াও এর আরও একটি নাম রয়েছে অ্যাংলো স্যাকসন পিরিয়ড। কেন এই অ্যাংলো স্যাকসন পিরিয়ড বলা হয় ওল্ড ইংলিশ পিরিয়ডকে, এটা জানতে গেলে আমাদেরকে আরও একটু টাইম পেছনে যেতে হবে। এই অ্যাংলো স্যাকসনরা ছিল জার্মানিক ট্রাইবস, যারা ইংল্যান্ড আক্রমণ করেছিল। এবারে প্রশ্ন আসছে, এরা যে ইংল্যান্ড আক্রমণ করেছিল তখন কি ইংল্যান্ডে কেউ ছিল না? ছিল। তখন ইংল্যান্ডে যারা বসবাস করত তাদেরকে কেলস বলা হতো, CELTS, কেলস। এই কেলসরা ছিল ইংল্যান্ডের নেটিভ পিপল বা অধিবাসী। এই কেলসরা ছিল ইন্দো ইউরোপিয়ান ভাষাগোষ্ঠীর একটি জাতি, যারা মধ্য ইউরোপ থেকে মাইগ্রেটেড হয়ে ইংল্যান্ডে এসে বসবাস করেছিল। ফলে তারা ইংল্যান্ডের অধিবাসী হয়ে ওঠে। তার পরবর্তীকালে খ্রিস্টপূর্ব 50 থেকে রোমান ইনভেশন শুরু হয় ইংল্যান্ডে, এবং 43 AD নাগাদ রোমানরা পুরোপুরিভাবে ইংল্যান্ডের দখল নিয়ে নেয় এবং এই ভূখণ্ডকে রোমানরা ব্রিটানিয়া নামে অভিহিত করে। এই ব্রিটানিয়া থেকেই কথাটি এসেছিল ব্রিটন, যেটা ব্রিটানিয়ার অধিবাসীদেরকে বা নেটিভ পিপলদেরকে বলা হতো, মানে কেলসদেরকে বলা হতো। পরবর্তীকালে এই যে ব্রিটেন নামটা এর থেকেই উদ্ভূত হয়। তো রোমানরা ইংল্যান্ড আক্রমণ করে দখল করলেও ইংল্যান্ডের যে উত্তর ভাগ স্কটল্যান্ড সেটা তারা দখল করতে পারেনি। তো রোমানদের আক্রমণের ফলে এখানকার যে নেটিভ পিপল কেলস বা রোমানদের ভাষায় ব্রিটন, তাদের ভাষা এবং সংস্কৃতির ওপরে এই রোমানদের কালচার এবং ল্যাঙ্গুয়েজের প্রভাব পড়ে। ফলে সেই থেকে এখানে রোমান কেলসরা বসবাস শুরু করে। ফলে এটা হয়ে যায় রোমান কেল্টিক ল্যান্ড। এই রোমানরা ইংল্যান্ডে প্রায় 400 বছর ধরে রাজত্ব করে। এর পরবর্তীকালে মোটামুটি 411 শতকের আশেপাশে সময়ে বহিরাগত অনেক যাযাবর জাতিগোষ্ঠী ব্রিটেন আক্রমণ করে। যেমন পিক্টসরা আক্রমণ করে উত্তর দিক থেকে, স্কটরা নর্থ ওয়েস্টার্ন পার্টে আক্রমণ করে আয়ারল্যান্ড থেকে, এবং সব থেকে এদের মধ্যে উল্লেখযোগ্য যারা ছিল তারা ছিল এই অ্যাংলো স্যাকসনরা, যারা কিনা জার্মানিক ট্রাইবস ছিল। এরা মডার্ন ডের নেদারল্যান্ড, ডেনমার্ক এবং জার্মানি থেকে আগত এক ধরনের জাতিগোষ্ঠী, যারা ইংল্যান্ড আক্রমণ করেছিল। কিন্তু প্রথমেই এরা ইংল্যান্ড আক্রমণ করে সেখানে সেটেলমেন্ট করেনি বা বসতি স্থাপন করেনি। প্রথম এরা আক্রমণ করে লুট করে নিজেদের দেশে ফিরে যেত। পরবর্তীকালে যখন রোমানরা তাদের অভ্যন্তরীণ কিছু সমস্যার জন্য এবং এই ধরনের বিভিন্ন হিংস্র যাযাবর জাতিগোষ্ঠীর ইংল্যান্ডে আক্রমণ প্রতিহত করতে না পেরে এই ভূখণ্ড থেকে তাদের শাসন সরিয়ে নিয়েছিল তাদের মেইনল্যান্ড ইউরোপে, তখন এই অ্যাংলো স্যাকসন পিপলরা কি করে, তাদের পার্মানেন্ট সেটেলমেন্ট করে এই ইংল্যান্ডে। ফলে এদের ভাষা এবং কালচার ইংল্যান্ডের যে রোমান কেলসরা ছিল তাদের যে ভাষা এবং কালচারের সাথে মিশ্রিত হয় এবং নতুন ধরনের একটা কালচার এবং ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হয়। এই যে জার্মান বংশোদ্ভূত অ্যাংলো স্যাকসনদের ভাষা এবং রোমান কেলসদের ভাষা, এই দুই ভাষার সংমিশ্রণে যে নতুন ধরনের ভাষা সৃষ্টি হয়, সেটাকেই আমরা আজকের দিনের ওল্ড ইংলিশ বলি। তাহলে বোঝা গেছে ওল্ড ইংলিশ ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে। এরপরে আসছে হিস্টোরিক্যাল কনটেক্সট। হিস্টোরিক্যাল কনটেক্সটে সেটাই বলা রয়েছে যে রোমান উইথড্রয়াল ফ্রম ব্রিটেন ইন দ্য আর্লি 5th century, that is 410 AD, the Anglo-Saxons established several kingdoms. এবারে যখন রোমানরা চলে গেল 410 AD-র কাছাকাছি সময়, তখন অ্যাংলো স্যাকসনরা এখানে সেটেলমেন্ট করলো, পার্মানেন্টলি বসতি স্থাপন করলো। তো তারা 7টা কিংডমে নিজেদেরকে ভাগ করে নিয়েছিল। ইংল্যান্ডে 7টা কিংডম স্থাপন করেছিল। এর আগে ইংল্যান্ডে কিংডম ছিল না, বিভিন্ন জাতিগোষ্ঠী আলাদা আলাদাভাবে গ্রুপ করে বসবাস করত। এই অ্যাংলো স্যাকসনরাই প্রথম এখানে এসে কিংডম প্রথা চালু করলো। কয়েকটি গোষ্ঠীকে একত্রিত করে তারা কিংডম গঠন করলো। এইভাবে বিভিন্ন যাযাবর গোষ্ঠী 7টি কিংডমে বিভক্ত হয়ে ইংল্যান্ডে বসবাস শুরু করলো। এই 7টি কিংডমকে বলা হয় হেপটার্কি, যেটা কিনা 556 AD নাগাদ গড়ে উঠেছিল। এই 7টি কিংডম যথাক্রমে ছিল মার্শিয়া, ইস্ট অ্যাংলিয়া, এসেক্স, কেন্ট,
সাসেক্স, ওয়েসেক্স, নর্দাম্ব্রিয়া। অনেক হিস্টোরিয়ানরা এই সময়টাকে ডার্ক এজ বলে অভিহিত করেছে, কিন্তু তার মানে এই নয় যে এই অ্যাংলো স্যাক্সনরা এসে শুধু নৃশংসতা, ব্রুটালিটি চালিয়েছে। তারা কিন্তু এখানকার নেটিভ কেলসদের যে লাইফস্টাইল সেখানে অনেক কিছু ইনজেক্ট করেছে। নতুন রিলিজিয়াস বিলিফ, মিলিটারি ট্যাকটিক্স, লিটারেচার, ইউনিফাইড অ্যাটিটিউড, এই সমস্ত কিছু এরা এখানকার যে নেটিভ রোমান কেলস লাইফস্টাইল ছিল সেখানে ইনজেক্ট করেছে। ফলে এই কেল্টিক রোমানরা এবং এই অ্যাংলো স্যাক্সনরা সবাই মিলে যে কিংডম স্থাপন করেছিল সেটা একটা অর্গানাইজড সোশ্যাল অর্ডার হয়ে দাঁড়িয়েছিল, যেখানে ওই সমাজের প্রধান হিসেবে চিপটেইন স্থাপন করা হতো। এই চিপটেনরাই পরবর্তীতে কিং বা রাজাতে রূপান্তরিত হয়। এই চিপটেন পদটাই কিং হিসেবে পরিচিত হয় যখন কিংডমগুলি গড়ে ওঠে। এই কিং কথাটি এসেছে CYNN এই শব্দটি থেকে। এর মানে হচ্ছে ফ্যামিলিয়ার লিনেজ। এটি একটি কেল্টিক শব্দ, এটা থেকে কিং কথাটি এসেছে পরবর্তীকালে। তো অ্যাংলো স্যাক্সনদের এই ধরনের বিভিন্ন জিনিস রোমান কেলসদের সাথে মিশ্রিত হয়ে একটা অর্গানাইজড সোশ্যাল অর্ডার তৈরি হয়, যেখানে 7টা কিংডম গড়ে ওঠে। এবং তারও পরবর্তীতে এই সমস্ত কিংডম অ্যালফ্রেড দ্য গ্রেটের তত্ত্বাবধানে একত্রিত হয়ে শেষমেশ তার গ্র্যান্ডসন অ্যাথেলস্টনের রুলের আন্ডারে একটা ইউনিফাইড ল্যান্ডমাস তৈরি করে, যার নাম হয় ইংল্যান্ড, যেটাকে আমরা মডার্ন ডে ইংল্যান্ড বলে জানি। বোঝা গেল? এই 7টা কিংডম শেষমেশ অ্যাথেলস্টনের রুলের আন্ডারে একটা সিঙ্গেল ইউনাইটেড ইংল্যান্ড গঠন করে। তাহলে এই অ্যাংলো স্যাক্সনরা শুধুমাত্রই যে ব্রুটালিটি চালিয়েছে তা নয়, তাদের অনেক প্রভাব পড়েছে এখানকার নেটিভ রোমান কেলসদের ওপরে, যার মধ্যে সবথেকে প্রধান হলো ভাষার প্রভাব। যেই ভাষার সংমিশ্রণে আজকের দিনের যেটাকে আমরা ওল্ড ইংলিশ বলে অভিহিত করছি সেই ওল্ড ইংলিশ আমরা পেয়েছি। এরপরে 1066 AD তে নরমান কনকোয়েস্ট হয়, যার ফলে নরমান ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স পড়ে এই ওল্ড ইংলিশ ভাষার ওপরে, এবং এই ওল্ড ইংলিশ ভাষা বিবর্তিত হয়ে মিডল ইংলিশের রূপ নেয়। মানে যখন 7টি কিংডম একত্রিত হয়ে অ্যাথেলস্টনের আন্ডারে ইংল্যান্ড গঠন করলো, এর পরবর্তীতে নরম্যান ইনভেশন হয়। নরম্যান্ডি থেকে মডার্ন ডে ফ্রান্সের নর্থের দিকে থাকা একটি প্রদেশ নরম্যান্ডি থেকে নরমানরা গিয়ে ইংল্যান্ড আক্রমণ করে এবং অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডদের প্রতিহত করে তারা ইংল্যান্ড দখল করে। ফলে তাদের যে ফ্রেঞ্চ ভাষা সেই ভাষার প্রভাব গিয়ে পড়ে ওল্ড ইংলিশের ওপরে। ফলে ওল্ড ইংলিশ এবং এই ফ্রেঞ্চ এই দু ধরনের ভাষার সংমিশ্রণে ওল্ড ইংলিশ আরো একটু উন্নত হয় এবং সেটার নাম হয় মিডল ইংলিশ। তো বোঝা গেছে ওল্ড ইংলিশ আমরা কিভাবে পেলাম এবং ওল্ড ইংলিশ থেকে মিডল ইংলিশের জার্নিটা ঠিক কিরকম ছিল। এরপরে দেখব ওল্ড ইংলিশের লিটারারি দিকটা। এই যুগের 4টি ম্যানুস্ক্রিপ্ট পাওয়া গিয়েছিল। সেই 4টি ম্যানুস্ক্রিপ্ট থেকে মূলত এই যুগের লিটারেচার সম্পর্কে জানা যায়। এই ম্যানুস্ক্রিপ্টগুলো হলো দ্য এক্সেটার বুক, দ্য জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট, দ্য ভার্সেইলি বুক, দ্য নোয়েল কোডেক্স। এই ম্যানুস্ক্রিপ্টগুলি খুবই অমূল্য, কারণ এগুলো প্রারম্ভিক মধ্যযুগীয় ইংল্যান্ডের যে সংস্কৃতিগত ঐতিহ্য এবং ভাষাগত ঐতিহ্য এগুলোকে বুঝতে সাহায্য করে। তো এই যে ম্যানুস্ক্রিপ্টগুলো থেকে ওল্ড ইংলিশ লিটারেচার সম্পর্কে জানা যায়। ওল্ড ইংলিশ লিটারেচার মূলত দুটি ভাগে বিভক্ত ছিল, পোয়েট্রি এবং প্রোজ। এই যুগে কোনো রকম ড্রামা দেখতে পাওয়া যায়নি, কারণ প্রথমত ওল্ড ইংলিশে কোনো রিটেন ল্যাঙ্গুয়েজ ছিল না। আফটার খ্রিশ্চানিটি, মানে যখন সেন্ট অগাস্টাইন ইংল্যান্ডে পৌঁছেছিল অ্যাংলো স্যাক্সনদেরকে খ্রিশ্চানিটিতে কনভার্ট করতে, তারপর থেকে কিছু লিজেন্ডারি টেলসকে এই খ্রিশ্চিয়ান রোমানরা অ্যাডপ্ট করে, যেটা আমরা আজকের দিনে ওল্ড ইংলিশ লিটারেচার বলে জানি। তো ওল্ড ইংলিশ লিটারেচার মেইনলি দুটো পার্টে বিভক্ত ছিল, পোয়েট্রি এবং প্রোজ। তো প্রথমে আসছে পোয়েট্রি। ওল্ড ইংলিশ পোয়েট্রির বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন অ্যালিটারেশন, সেসুরা এবং কেনিং। ওল্ড ইংলিশ পোয়েট্রিতে অ্যালিটারেশন দেখতে পাওয়া যায়, মানে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড ইন দ্য বিগিনিং অফ দ্য ওয়ার্ড। আর দেখতে পাওয়া যায় সেসুরা। সেসুরা হচ্ছে একটা বিরতি বা বিশ্রাম। কোনো লাইনের সেকেন্ড স্ট্রেস সিলেবলের পরে যে বিরতি বা বিরাম সেটাকেই সেসুরা বলে। মূলত ওল্ড ইংলিশ পোয়েট্রির প্রত্যেকটা লাইনে 4টে করে স্ট্রেস থাকতো। এই 4টে স্ট্রেসের মধ্যে প্রথম দুটো স্ট্রেসের পরে যে বিরতি বা বিরাম তাকেই বলা হতো সেসুরা। আর কেনিং কি জিনিস? কেনিং হচ্ছে মেটাফরিক্যাল কম্পাউন্ড ফ্রেজ, মানে ওল্ড ইংলিশ ভাষায় কোনো শব্দকে বোঝানোর জন্য কম্পাউন্ড মেটাফরিক্যাল ফ্রেজ ইউজ করা হতো। যেমন শিকে বোঝানোর জন্য ওয়েল রোড ইউজ করা হতো, বডিকে বোঝানোর জন্য বোন হাউস ইউজ করা হতো। এই যে শব্দগুচ্ছ এটাকে কেনিং বলে। তাহলে ওল্ড ইংলিশ পোয়েট্রির মূল বৈশিষ্ট্য অ্যালিটারেটিভ ভার্স,
সেসুরা এবং কেনি, এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এই ওল্ড ইংলিশ পোয়েট্রি মূলত দুটি ক্যাটাগরিতে বিভক্ত, কারণ ওল্ড ইংলিশ লিটারেচার বেশিরভাগই ছিল প্রথমে ওরাল বা ভার্বাল, এবং আফটার খ্রিশ্চানিটি এটার কিছু লিখিত রূপ শুরু হয়। তাই মূলত ওল্ড ইংলিশ পোয়েট্রিকে দুটি ভাগে ভাগ করা যায়, বিফোর খ্রিশ্চান মানে নন খ্রিশ্চান পোয়েট্রি আর খ্রিশ্চান পোয়েট্রি। এই নন খ্রিশ্চান পোয়েট্রির আবার দুটি ধারা আছে, হেরোইক বা এপিক পোয়েট্রি আর এলিজিয়াক বা লিরিক্যাল পোয়েট্রি। প্রথমে আসছে হেরোইক পোয়েট্রি বা এপিক পোয়েট্রি। এই হেরোইক পোয়েট্রি বা এপিক পোয়েট্রি হচ্ছে বীর গাথা। এর মূল এক্সাম্পল হবে বিউলফ। এছাড়াও রয়েছে দ্য ব্যাটল অফ ম্যালডন অ্যান্ড দ্য ব্যাটল অফ ব্রুনবার্গ। বিউল হচ্ছে সেই বিখ্যাত এপিক যেখানে আমরা দেখতে পেয়েছিলাম একজন বীর যোদ্ধা মনস্টার এবং ড্রাগনের বিরুদ্ধে যুদ্ধ করছে। এছাড়াও ব্যাটল অফ ম্যালডন এবং ব্যাটল অফ ব্রুনবার্গও দেখতে পাই ওল্ড ইংলিশ হেরোইক পোয়েট্রি হিসেবে। এরপরে আসছে ওল্ড ইংলিশ এলিজিয়াক বা লিরিক্যাল পোয়েট্রি। ওল্ড ইংলিশ এলিজিয়াক বা লিরিক্যাল পোয়েট্রি মূলত সরো মানে দুঃখ বা মেলানকোলিক পোয়েম মানে বিয়োগান্তক কবিতা, যেগুলো লস লঙ্গিং নিয়ে লেখা। উদাহরণ দ্য ওয়ান্ডারার, সিফেয়ারার, দ্য ওয়াইফস লামেন্ট, দ্য রুইন, এগুলো সমস্তই হচ্ছে ওল্ড ইংলিশ এলিজিয়াক বা লিরিক্যাল পোয়েট্রি। এরপরে আসছে ওল্ড ইংলিশ রিলিজিয়াস পোয়েট্রি বা খ্রিশ্চান পোয়েট্রি। এই রিলিজিয়াস বা খ্রিশ্চান পোয়েট্রিকে আমরা দুজন কবি অনুসারে দুটি ভাগে ভাগ করতে পারি, কেডম্যানস গ্রুপ এবং সিনেউলফস গ্রুপ। মানে যতগুলো পোয়েট্রি পাওয়া যায় সেগুলোর অথার হিসেবে ভাগ করলে এই দুটো গ্রুপে আমরা ভাগ করতে পারি, মানে কেডম্যান যে সমস্ত কিছু লিখেছেন এবং সিনেউলফ যে সমস্ত কিছু লিখেছেন। প্রথমে আসছি কেডম্যানস হিম, যেটার অথার কেডম্যান নিজেই। তিনি একজন গরু পালক ছিলেন যিনি কিনা কবি হয়েছেন পরবর্তীকালে ডিভাইন ইন্সপিরেশন পেয়ে। এই হিম হচ্ছে এক ধরনের শর্ট পোয়েম যেটা কিনা ভগবান বা ক্রিয়েটরের প্রশংসা করে লেখা। এখানে কেডম্যানস হিমের কিছু লাইন দেওয়া রয়েছে। তারপরে আসছে জেনেসিস, এক্সোডাস, ড্যানিয়েল, ক্রাইস্ট অ্যান্ড স্যাটান। এগুলো রিলিজিয়াস পোয়েট্রি। এই রিলিজিয়াস পোয়েট্রি গুলো পাওয়া গিয়েছে জুনিয়াস ম্যানুস্ক্রিপ্ট থেকে। এগুলো বিবলিক্যাল স্টোরি নিয়ে লেখা। জেনেসিস বি মে বি ট্রান্সলেটেড ফ্রম ওল্ড স্যাকশন পোয়েম। ওল্ড স্যাকশন কবিতা থেকে জেনেসিস বি ট্রান্সলেশন করা। এক্সোডাস ব্লেন্ডস খ্রিশ্চিয়ান ন্যারেটিভ উইথ হিরোইক ইমেজারি। এক্সোডাসে খ্রিশ্চিয়ান ন্যারেটিভের সাথে হিরোইক ইমেজারির একটা মিশ্রণ দেখতে পাওয়া যায়। এরপরে যে খ্রিশ্চিয়ান পোম আসছে সেটা হচ্ছে দ্য ড্রিম অফ দ্য রোড। এটা পাওয়া গিয়েছিল ভার্সেলি বুক থেকে। এটা একটা ভিশন পোয়েম ইন হুইচ দ্য ক্রস স্পিক্স রিকাউন্টিং ক্রাইস্ট ক্রুসিফিকশন ফ্রম ইটস ওন পার্সপেক্টিভ। এটা একটা ভিশন পোয়েম যেখানে ক্রস কথা বলছে কিসের নিয়ে, ক্রাইস্টের যে ক্রুসিফিকশন হয়েছিল সেটা তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে সে বলছে। এটার টোন হলো লিরিক্যাল এবং ডিভোশনাল, এবং ওল্ড ইংলিশ খ্রিশ্চিয়ান পোয়েট্রির ক্ষেত্রে এটা খুবই তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। এখানে দ্য ড্রিম অফ দ্য রোড থেকে কিছু লাইন দেওয়া রয়েছে। এর পরের রিলিজিয়াস পোম হচ্ছে ক্রাইস্ট 1, 2 এবং 3। এটা এক্সেটার বুক থেকে পাওয়া গিয়েছে। এটা একটা ত্রয়ী মানে ট্রায়াঙ্গুলার পোয়েম, তিনটে রয়েছে এবং তিনটেতে একটাতে অ্যাডভেন্ট মানে আরোহণ, একটাতে প্রোগ্রেস এবং একটা ছিল জাজমেন্ট ডেকে নিয়ে লেখা। সিনেউলফকে এর অথার হিসেবে ধরা হয়, তাহলে সিনেউলফ গ্রুপের আন্ডারে এটা পড়ে যাচ্ছে। এর পরে রিলিজিয়াস পোম হলো এলেন, জুলিয়ানা অ্যান্ড অ্যান্ড্রিয়াস, অথারকে সিনেউলফ। এটা হলো লং ন্যারেটিভ পোয়েম অ্যাবাউট খ্রিশ্চিয়ান সেন্টস অ্যান্ড ফিগার্স। এলেন টেলস অফ সেন্ট হেলেনাস ডিসকভারিং the true cross. Juliana recounts the martyrdom of a Christian virgin. Andreas represents the missionary work of Saint Andrews in a heroic epic style. তাহলে যেখানে কিনা জুলিয়ানা হচ্ছে একজন খ্রিশ্চান কুমারীর শহীদ হওয়া নিয়ে লেখা, এবং অ্যান্ড্রিয়াস কি উপস্থাপন করে, সেন্ট অ্যান্ড্রিউজের যে মিশনারি ওয়ার্ক সেটাকে হিরোইক এপিক স্টাইলে উপস্থাপন করে। তো এগুলোই ছিল ওল্ড ইংলিশ খ্রিশ্চিয়ান এবং নন খ্রিশ্চিয়ান পোয়েট্রি। এর পরের ভাগ হচ্ছে ওল্ড ইংলিশ প্রোজ। ওল্ড ইংলিশ পিরিয়ডের কিছু প্রোজ রাইটারের নাম পাওয়া গিয়েছে এবং কিছু প্রোজ পাওয়া গিয়েছে। ওল্ড ইংলিশ পিরিয়ডে মূলত এই তিন ধরনের প্রোজ রাইটিং হতো: দ্য অ্যাংলো স্যাকশন ক্রনিকল, রিলিজিয়াস টেক্সট অ্যান্ড লিগাল ডকুমেন্টস। ক্রনিকল মানে গাথা, collection of annals chronicling the history of the Anglo-Saxon initiated during the reign of King Alfred the Great. King Alfred the Great এর সময়কালে যে গাথা
ঐতিহাসিক গাথা সেগুলো নিয়ে লেখা। এছাড়াও ধর্মীয় গ্রন্থ ছিল কিছু, যেগুলো ল্যাটিন স্ক্রিপচার্স থেকে ট্রান্সলেট করা হয়েছিল। এছাড়াও লিগ্যাল ডকুমেন্টস ছিল, যেগুলো কিনা বেশ ছিল কোর্টস অ্যান্ড লজ এস্টাবলিশড বাই ভেরিয়াস কিংস টু গভর্ন দেয়ার টেরিটরিজ, মানে যেগুলো ওল্ড ইংলিশ রাজারা তাদের যে সাম্রাজ্য সেটা চালনা করার জন্য যে সমস্ত ল এবং কোড অ্যাপ্লাই করতো, সেগুলো নিয়ে যে সমস্ত ডকুমেন্টস ছিল সেগুলোকে লিগ্যাল ডকুমেন্টস বলা হতো। প্রমিনেন্ট ফিগার্স অফ ওল্ড ইংলিশ প্রোজ, এই ওল্ড ইংলিশ প্রোজ রাইটারদের মধ্যে বিখ্যাত কিছু প্রোজ রাইটারের নাম আমরা পাই, যেমন ভেনারেবল বেডে, কিং আলফ্রেড দ্য গ্রেট এবং অ্যালফ্রিক। তো বেডের এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল ইজ আ ক্রুশিয়াল সোর্স ফর আর্লি ইংলিশ হিস্ট্রি, যেটা কিনা প্রারম্ভিক যে ইংলিশ হিস্ট্রি সেটার উৎস হচ্ছে এই বেডের এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ পিপল। এছাড়াও কিং আলফ্রেডও ছিলেন সেই সময় প্রোজ রাইটারদের মধ্যে, যিনি কিনা তার ট্রান্সলেশনের জন্য বিখ্যাত ছিলেন। ইনি ট্রান্সলেট করতেন মূলত ল্যাটিন টেক্সটগুলোকে ইংলিশে। এছাড়াও পাওয়া যায় অ্যালফ্রিকের নাম, তিনি ছিলেন একজন প্রলিফিক রাইটার, একজন গণমান্য রাইটার অফ হোমিলিজ অ্যান্ড সেন্ট লাইভস। তিনি হোমিলিজ এবং সেন্ট লাইভস নিয়ে লিখতেন, কন্ট্রিবিউটিং সিগনিফিক্যান্টলি টু ওল্ড ইংলিশ প্রোজ লিটারেচার, যিনি কিনা তাৎপর্যপূর্ণভাবে ওল্ড ইংলিশ প্রোজ লিটারেচারে তার অবদান রেখেছেন। তো এটাই ছিল ওল্ড ইংলিশ পিরিয়ডের সাহিত্যগত দিক। আশা করি ওল্ড ইংলিশ পিরিয়ডের হিস্টোরিক্যাল কনটেক্সট এবং লিটারারি কনটেক্সট এই দুই দিক সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো করে নিও। তো ওল্ড ইংলিশ পিরিয়ড এখানেই শেষ, দেখা হচ্ছে এর পরের ক্লাসে মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে।